সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও থেকে। মুজিব বর্ষে আমার ভাবনা আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হয়ে এসেছেন সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। স্বর্ণলতা রায় একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা। তিনি অনেক কাজ করছেন, অনেক গুণী ব্যক্তিত্ব, এবং সিলেটে উইমেন চেম্বার অফ কমার্স নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছেন নারীদের নিয়ে। আজকে তার ভাবনায় মুজিব বর্ষ কেমন সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান হচ্ছে মুজিব বর্ষে আমার ভাবনা। আমরা জানতে চাই আপনি নিয়ে কী ভাবছেন। আপনি শুরু করেন আপনার মতো করেই। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলা ভিউকে আমাকে এই অসাধারণ একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সিলেট উইমেন চেম্বারের পক্ষ থেকে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। মুজিব বর্ষ আসলে দাদা আমার মনে হয় মুজিব বর্ষ বাঙালিদের জন্য, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিনই থাকবে মুজিব বর্ষ। যিনি বাংলাদেশকে আমাদের হাতে দিয়ে গেলেন, আমি একজন বাংলাদেশী হিসাবে গর্ববোধ করি যে আমি একজন বাঙালি। আর সেই সোনার বাংলা আমাদের হাতে দিয়ে গেছেন জাতির জনক, জাতির পিতা। তার মায়ের কথা আমরা বলেছিলাম, আমি একটা অনুষ্ঠানেও বলেছি যে শেখ মুজিবুর সাহেবের মা, তাকে আমরা কোন উপাধি দেব ভাবতে পারি না, যে এখন মানুষকে রত্নগর্ভা বলে হয়। তাহলে আমাদের এই জাতির পিতার মাকে কি সম্মানে ভূষিত করলে আমরা নিজেরা গর্ববোধ করব। এমন একজন মহামানবকে যিনি জন্ম দিয়েছেন। তারপরে আমরা যেটা দেখি, আসলে বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তিত্ব, তার অসাধারণ গুণাবলী পৃথিবীর সব জায়গার মানুষ, শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সব জায়গায় মনে হয় এখন জানেন যে বঙ্গবন্ধু কে ছিলেন আর কিভাবে তিনি বাংলাদেশকে নিয়ে এসছেন। সব কিছু ছাপিয়ে আমি যখন একজন নারী উদ্যোক্তা, একটু যদি আমি ভাবি যে তিনি তখন নারীদের নিয়ে কি ভাবতেন। আমার কিছু ওনার জীবনী সম্পর্কে জেনেছিলাম বা পড়ার একটু সুযোগ হয়েছে। তখনই তিনি ভাবতেন যে নারী পুরুষের সমতা দরকার। নারী পুরুষ সমতা থাকলেই এই দেশ এগিয়ে যাবে। নারী পুরুষের সমতার জন্য তিনি বলেছিলেন, আওয়ামী লীগ এমন একটি দল যা অসাম্প্রদায়িক এবং সমতায় বিশ্বাসী। সেই আপনার ওনার মুক্তিযুদ্ধের যে ৭ই মার্চের ভাষণ, তার আগেও তিনি বলেছেন নারীদেরকে বের করে নিয়ে আসতে হবে। আর যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো, তখন থেকে তিনি বলেছেন যে রাজনীতিতেও নারীদের অংশগ্রহণ দরকার। ওনার ৭ই মার্চের ভাষণে তো সামনে অনেক নারীরা ছিলেন সেই সময়। তখন আমরা ভাবি যে এখন আমি যদি সিলেটের প্রেক্ষাপটটা দেখি, আমরা জানি যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিক থেকে সিলেট একটি অসম্ভব একটি সুন্দর জায়গা, এবং নারীরাও সেখানে কিন্তু সেভাবেই গড়ে উঠছেন। কিন্তু তারপরেও যে আমরা চেষ্টা করছি, আমি যেটা বলবো যে মুজিবের ভাবনা যিনি যার কাছে রোপণ করে গেছেন, তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদের স্বপ্নের চোখ খুলে দিয়েছেন। তিনিও একজন নারী। তিনি নারীর ক্ষমতায়নের জন্য নানাবিধ কর্মকাণ্ড করে যাচ্ছেন। নানাবিধ পরিকল্পনা ওনার হাতে রয়েছে। আমরা যদি দেখি যে নারী শিক্ষার হারে 2011তেও ছিল আপনার 46.7, যেটা 2017তে 70.3-এ চলে এসছে।
তাহলে নারী শিক্ষার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা কতটুকু এগিয়ে যাচ্ছে। তারপরে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রগুলোর যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখি যে বাংলাদেশের নারীদের যে অবস্থানের সূচক, নারীর ক্ষমতায়নের যে সূচক, সেটা একটা সম্মানজনক অবস্থানে চলে এসছে। তার মানে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। আজকে উইমেন চেম্বারের সভাপতি হিসাবে আমি এখানে আমন্ত্রণ পেয়েছি, এটা একটা নারীর ক্ষমতায়ন দাদা। দেশ স্বাধীন না হলে তো এটা সম্ভবই হতো না। তারপরে নারী উদ্যোক্তাদেরকে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের যে উন্নয়নটা হচ্ছে তার দিক থেকে আমরা যদি চিন্তা করি যে অনেক নারী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তার পরিবারে যথেষ্ট একটা অবদান রাখছে, স্বাবলম্বী হয়ে গেছে। হ্যাঁ, স্বাবলম্বী হয়ে গেছে দাদা। আমরা প্রথমে ভাবতাম আমি নিজে যদি পড়াশোনা করার পরে কিছুই না করতাম তাহলে আমার শ্বশুরবাড়ি কিন্তু খুশি হতেন। ওনাদের ফ্যামিলিতে যারা আছে পড়াশোনা করেছে ঠিক আছে, কিন্তু বাইরে যেতে হবে না। আমি যখন এটা যে অনেক কষ্টসাধ্য ছিল আমার জন্য, কিন্তু তারপরও আমরা যারা বের হয়ে এসেছি তারা কিন্তু, এবং নারীরা দাদা যতটুকু অর্জন করে বা যতটুকু বেতনই পাক বা তার মুনাফা থেকে হোক, যেভাবে হোক, সে কিন্তু পরিকল্পনা মাফিক চলাফেরা করে, ঘরে বাইরে কাজ করে, দুদিকে ঘরে বাইরে তো করছেই, এবং তার উপার্জনের অর্থটাকে সঠিকভাবে সে মিসইউজ করে না। এইটা কিন্তু একটা সাংঘাতিক, আমি মনে করি আর কি, যে নারীদের এটা একটা বিশেষ গুণ। আর মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করছেন বিভিন্ন দপ্তরগুলোতে, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি মন্ত্রী দিলেন, প্রতিমন্ত্রী দিলেন, স্পিকার দিলেন, তারপরে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, এমনকি সামরিক যে পদগুলো আছে সেখানেও নারীরা আছে, ট্রেনের চালক নারী আছে, পাইলট নারী আছে, সর্বক্ষেত্রে কিন্তু নারীদের অবস্থান তিনি সুদৃঢ় করেছেন। এমনকি সংরক্ষিত আসনটাও ওনার ছিল, যদিও সেটা মুজিবের ভাবনা ছিল যে নারীদেরকে আনতে হবে, সেইভাবে সেই সুযোগ ধরেই আজকে এই অবস্থা, সেই পদ ধরে আজকে এখানেও স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার একটা ভূমিকা রয়েছে। দেশ স্বাধীন না হলে তো আজকে এই ক্ষেত্র তৈরি হতো না, অসম্ভব। মুজিব আলোটুকু পড়তো না, অবশ্যই পড়তো না। আমরা মনে করি দেশ স্বাধীন কি, বাংলাদেশে যদি মুজিব জন্ম না হতো এই দেশই হতো না। শেখ মুজিবুরের জন্মই হলো বাংলাদেশ তৈরির জন্য। আমার মনে হয় যে উনি মনে হয় ক্ষণজন্মা, উনি জন্মেছিলেন বলেই বাংলাদেশ নামের একটি মানচিত্র তৈরি হয়েছে। আমরা যদি সেই 52 ভাষা আন্দোলন দেখি, সেখানে আমরা দেখছি যে নারীরা মিছিল করছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রীরা মিছিল করছেন, এবং পরবর্তীতে আমরা দেখছি 71-এ নারীরা অস্ত্র নিয়ে ট্রেনিং দিচ্ছেন, মিছিল করছেন, সেই রকম ছবি আছে। নারীরা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, পরিচর্যার কাজে বা মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্যাম্পে সেবা শুশ্রূষার কাজেও নারীরা অংশগ্রহণ করেছেন। নারীদের মধ্যে অনেকেই আমাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বা আমাদের কলম সৈনিক হিসেবেও কাজ করেছেন। নারীরা গোটা মুক্তিযুদ্ধে নানাভাবে, নানা ফ্রন্টে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যুক্ত ছিলেন, এবং নারীদের মধ্যে আমরা বীর প্রতীক দেখেছি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দেখেছি। এই সুতরাং যে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই জায়গায় পুরুষের পাশাপাশি নারীদের একটা বিরাট অবদান ছিল। এই ভাবনাটাই তো একটা প্রগতির ভাবনা, এই ভাবনাটাই তো বঙ্গবন্ধুর কাছ থেকে, ওনার পরিবারেও কিন্তু সেটি ছিল। আমাদের ফজিলাতুন্নেসার যে অবদান, বেগম মুজিবের যে অবদান ওনার পেছনে, আমিও দাদা মানে এটা বলতেই চাচ্ছিলাম যে ফজিলাতুন্নেসাই ছিলেন আসল একজন নারী উদ্যোক্তা। উনি তো ওনার পরিবার থেকেই তো নারী, ওনার যে শ্রম, সেই শ্রম দিয়েই তো এই আমাদের প্রধানমন্ত্রীকে মানুষ করেছেন, ওনার সন্তানদেরকে সুশিক্ষিত করেছেন। তার মানে উনি এমন একজন ব্যক্তি, প্রতিভাময়ী ব্যক্তি, যার জন্য উনি ওনার পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু যখন আপনার কারাগারে বরণ করেছিলেন, উনি একেবারে সঠিক পরিচালনার মাধ্যমে বাচ্চাদেরকে এটা বুঝতেই দেননি যে কিভাবে ওই সংসারটা চলছে। সেই জায়গা থেকে উনাকে আমরা বলবো, উনার যে উত্তরসূরি, সেই উত্তরসূরিও আমাদেরকে সেই পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন, এবং
নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করছেন, কিন্তু পাশাপাশি যদি আমরা বলি যে একজন নারীর কিন্তু দুটো ভূমিকা আছে, যেমন পুরুষেরও ভূমিকা আছে। পুরুষ একদিকে সে একজন পরিবারের পিতা বা পরিবারের কর্ণধার বা সে উপার্জনের প্রথম একজন মূল ব্যক্তিত্ব, সেটা অনেক ক্ষেত্রে অনেক পরিবারে পুরুষ না হয় নারীও হয়, কিন্তু তারপর আমরা বলি যে পিতাই হচ্ছে একটা পরিবারের প্রধান ব্যক্তিত্ব। কিন্তু পাশাপাশি পিতার আবার একজন পিতা হিসেবে সন্তানদের গড়ে তোলার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে, কিন্তু নারীদের এক্ষেত্রে মুখ্য ভূমিকা। একজন মা কিন্তু সন্তানের তার যে বিবেক, তার যে বোধ, তার যে বোধের জায়গা, তার যে চারিত্রিক বিষয়গুলো, তার যে নৈতিক শিক্ষা, সব কিছুই কিন্তু প্রথম পাঠশালাটা হচ্ছে মায়ের কাছে। সেই জায়গায় কি নার্সিং হচ্ছে? সেই জায়গায় কি আপনারা কোনো কাজ করছেন, নাকি শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বী হলেই কি একটা সুস্থ সুন্দর সমাজ হবে? আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে গেলে কিন্তু ঘরে আলো জ্বলতে হবে। না, সেটা অবশ্যই দাদা, আপনার সাথে আমিও একমত। আমরা কাজ করছি বলতে আমরা যেহেতু এটা উইমেন চেম্বারের কাজ হলো অর্থনৈতিক উন্নয়নে নারীদের অগ্রসর করে যাওয়া। আমরা যেটা করছি কিন্তু অর্থনৈতিক উন্নয়ন আনতে গেলে তো ওই নারীকে আবার শিক্ষিত হতে হবে, তাকে তার বিবেকবোধও জাগ্রত হতে হবে, তার একটা পরিচ্ছন্ন রুচি তৈরি হতে হবে। আমরা আসছি দাদা, আমরা প্রথমেই যেটা দেখি যে পারিবারিক একটা উৎসব মুখর পরিবেশে প্রত্যেকটা পরিবারকে নিয়ে আমরা যাতে সংস্কৃতির সাথে সেই মহিলা তার পরিবারকে সম্পৃক্ত করা যায়, সেই চর্চাটা কিন্তু উইমেন চেম্বার করে থাকে। সংস্কৃতির চর্চার জন্য আমরা বিভিন্ন মেলা, সাংস্কৃতিক আয়োজন, উৎসব অনুষ্ঠান আমরা করে থাকি। দ্বিতীয়ত যেটা হয়, নারীর কিন্তু বিবেক, আপনি যেটা বলছেন যে বিবেক বোধ বা তার শিক্ষা, হয়তো সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় সবাই শিক্ষিত হতে পারছে না, দক্ষতা উন্নয়নের যে শিক্ষা সেগুলো আমরা করে থাকি। আর একজন নারীকে তার সর্বোপরি সে একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে এবং ওই পরিবারে তার ভূমিকা কতটুকু, সেই জায়গাটাতে কিন্তু আমরা একটা কাউন্সিলিংয়ের মতো ব্যবস্থা করে থাকি। যে একজন নারী সে বাসায় তার মায়ের ভূমিকা কি হবে, সে কিভাবে ড্রেস আপ করলে তার অ্যাকসেপ্টেন্সিটা একটা অফিসে গিয়ে কিভাবে তার অ্যাকসেপ্টেন্সি বাড়াবে, স্মার্টনেসটা সব কিছু আমরা করে দেই। এখানের একটা কারণ আমি বলে দিচ্ছি দাদা, আমরা নারীর স্বাধীনতা বা নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরও পত্রিকা খুললেও কিন্তু মানসিকতা পরিবর্তন হয়নি। পত্রিকা খুললেও কিন্তু আমরা দেখি অবদমিত এবং নিরাপত্তার অভাবটা অনেকটাই এখনো রয়ে গেছে। আমার মনে হয় শিক্ষার সংস্কৃতির কিছু ব্যাপার রয়েছে, শিক্ষার অভাব আছে আমাদের। আমার মনে হয় দাদা শিক্ষা তো আছে, কিন্তু শিক্ষা সুশিক্ষা, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই জায়গায় আমার মনে হয় আরেকটা ব্যাপার আছে, আমাদের পারিবারিক জায়গা থেকে আমাদের যে দায়বোধ, সেটা তো আমরা ভুলে যাই। কারণ এখানে একটা খুব বেশি কাজ করে দুটো জিনিস, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, নীতিবোধ, আরেকটা হচ্ছে পারিবারিক শিক্ষা। একটা ছোট শিশু, তার মাও কিন্তু নারী, কিন্তু তার ঘরে তার আরও নারী আছে, তার বোন আছে, তার ভাই বোন মিলেই, মা বাবা মিলেই তো একটা সংসার। সুতরাং সেই ছোট্ট ছেলেটি যখন তার মাকে দেখে, তার বোনকে দেখে, সেখান থেকে যদি তার নারীর প্রতি একটা সুদৃষ্টি, নারীর প্রতি তার একটা সম্মানের দৃষ্টি, তার বোধের জায়গাটি যদি সেই জায়গা থেকে তৈরি করে দেওয়া হয়, তাহলে সে বাইরে গিয়ে কখনো কিন্তু সে আরেকটা নারীকে দেখলে সেই প্রিজার হতে পারবে না বা সেই নোংরামি করতে পারবে না। সেই শিক্ষার জায়গাটা বোধহয় আমরা অনেকটাই উদাসীন থাকি, অনেক পরিবারই, হয়তো সবাই না, কিন্তু ওই জায়গাটাতেই বোধহয় কিছু আলো জ্বালানো প্রয়োজন। আচ্ছা, আপনার দাদা, আপনার এই নারী স্বাবলম্বী হলেন, কিন্তু ওনার পরিবারটাকে, সংসারটা উচ্ছন্নে গেল, বা ছেলেটা ভালো হলো না, বা মেয়েটা মানুষ হলো না, তখন তার ওই স্বাবলম্বী হওয়ার যে অগ্রযাত্রা, ওটাকে আবার কিন্তু অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করবে, পিছনে টেনে আনবে, টেনে ধরবে। আমরা মনে হয় দাদা এখন পর্যন্ত, যদি একা নারীর দায়বোধ না, এখানে নারী এবং পুরুষ উভয়ের দায়বোধ। হ্যাঁ, তারপরে যখন একটা মহিলা কাজে যান, তার বাচ্চারা যদি কোনো কারণে সামাজিক অবক্ষয়ের সাথে মিশে যায়, তখন কিন্তু মায়ের বদনামটা সবার আগে আসে, যে মা বাইরে ছিল, এর জন্য সন্তানদের নজর দেওয়া হয়নি। এই সামাজিক কথাগুলো কিন্তু মাকে শুনতে হয়, যদিও এটা কিছুটা বোধহয় সত্যিও। কারণ আমি বলি কেন, যেমন আমাদের মুখের ভাষাকে কিন্তু পিতৃভাষা বলা হয় না, মাতৃভাষা বলা হয়। দেশটাকে বলা হয় মাতৃভূমি, আমার দেশকেও কি মায়ের সাথে আমরা তুলনা করি, এবং সংস্কৃতে বলা হয়েছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমার মা
এবং আমার জন্মভূমি স্বর্গের চেয়েও বড়, জন্মভূমির সাথে এবং মাকে যুক্ত করা হয়েছে। সুতরাং মার কিন্তু একটা অস্বীকার করার কোনো উপায় নাই, মায়ের কোনো বিকল্প নাই। তো আমরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজকে স্বাবলম্বী করতে হলে আমাদের সমাজের কিছু যে বিষয়গুলো আছে, যেমন আমরা দেখবেন আপনি উইমেন্স চেম্বার নিয়ে কাজ করছেন, আমরা কিন্তু এমডিজি থেকে এসডিজিতে যাওয়ার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আমরা যাওয়ার জন্য কাজ করছি দেশে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যাওয়ার যে কতগুলো বিষয় আছে তার মধ্যে একটি নারীর ক্ষমতায়ন, সেখানে আছে শিক্ষা, সেখানে আছে স্বাস্থ্য, সেখানে আছে বাসস্থান, অনেকগুলো বিষয় আছে। তো সুতরাং এখানে সমাজের যে অনৈতিকতা বা অবক্ষয় সেটা কিন্তু সেই এসডিজিতে যাওয়ার যে আমার যে অগ্রযাত্রা, নারীর যে ক্ষমতায়ন, সেটাকেও কিন্তু পিছনে টেনে ধরবে না। সেই জন্য সেই দিকটাতে দাদা আমাদের নজর অবশ্যই থাকছে, কারণ একজন অর্থনৈতিক স্বাবলম্বী নারী কখনোই চাইবে না তার পরিবারটা যেন পিছিয়ে যায়। সেই দিক থেকেই কিছুটা হয়তো হ্যাম্পার হয়, একেবারেই অস্বীকার করব না, কারণ একজন নারী যখন কর্মস্থলে যান তখন কিন্তু তার শিশুটিকে একজন সহকারী বা সাহায্যকারীর কাছে রেখে যাচ্ছেন। সেখানে মনে হয় ওনার স্বামীর বা পরিবারের অন্যান্য পুরুষ যারা আছেন তাদের একটা সাপোর্টের ব্যাপার। তাও এইটাই কথা যে শেয়ারিং এর বিষয়টা, শেয়ারিং যদি সমানভাবে থাকে তাহলে হয়তো সেই শিশুটি বিপথে যাওয়ার কোনোই অবকাশ থাকবে না। কিন্তু নারী যতটুকু সময় ঘরে থাকছেন ততটুকু সময় উনি চেষ্টা করছেন যে ওনার বাচ্চাটাকে উনি টেক কেয়ার করে রাখার, যেটা মানে আমরা যদি কর্মজীবী নারী বলতে একদম রেপুটেড কোনো অফিসে জয়েন করেন তাহলে কিন্তু তার মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে। কিন্তু একজন ব্যবসায়ী নারী কিন্তু সেই 6 মাসটা সে ঘরে বসে হোক আর বাইরে করে হোক, তার জন্য তো নির্দিষ্ট কোনো সময়সীমা থাকছে না। তিনি ওই 6 মাসের আগেও হয়তো বের হচ্ছেন, হয়তো বা বের হচ্ছেন না। সেই জায়গা থেকেও কিন্তু নারীরা মানে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস আদালতে এটা অনেকেই প্রচলিত আছে যে নারীরা তুলনামূলকভাবে নিষ্ঠার সাথে কাজ করেন। নারীরা অফিসের বাইরে গিয়ে আড্ডা দেওয়া বা বিভিন্ন সময় নষ্ট করা বা ধূমপান করা, এই নানান অজুহাতে বাইরে গিয়ে সময় নষ্ট করা, কাজে ফাঁকি দেওয়া, এই বিষয়গুলো প্রবণতাগুলো নারীর মধ্যে কম। তো এই দিক থেকে বিবেচনা করলে আমরা কি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার কাছে এরকম কোনো আশার আলো আছে যে আগামীতে বিভিন্ন পণ্যের, বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি মার্কেটিংয়ে বা সরাসরি বিপণনে নারীকে আমরা দেখতে পাবো? সেখানে হয়তো তখন কনজিউমার যারা আছেন, ক্রেতারা যারা আছেন, তারা অনেক আশ্বস্ত হবেন যে এখানে প্রতারণা হচ্ছে না, এখানে সততা আছে ব্যবসা, যেহেতু নারীর প্রতি এই বিশ্বাসটুকু। আমার মনে হয় দাদা আপনি নিজেও আপনার যে প্রতিষ্ঠান সেখানে নারী কর্মী রেখেছেন এবং ওই জায়গাটাতে আপনি 100% আর একমত হবেন যে নারীরা ডেডিকেটেড থাকে, কর্মের জায়গাটা অসম্ভব। আর আপনার কথায় আমি একমত, আমাদের বিপণনে মেয়েরা এগিয়ে আসবে এটা এক ধ্রুব সত্যি। শুধু বিপণন নয়, এবং বিভিন্ন সংস্থার একেবারে উচ্চ আসনেই মেয়েরা যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে সমতা বলছি সেই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই নমনীয়তার সাথে দেখতে হবে। যে একজন নারী বস, অনেকেই এটা মেনে নিতে পারছেন না, যদিও আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী আমাদের একজন নারী, সেই দিকটাকে ওনাকে রেসপেক্ট করছেন, কিন্তু অনেক অফিস আদালত আছে যেখানে কিন্তু বসিং জিনিসটা চলে যাবে। আমার মনে হয় এটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, আমরা আশাবাদী যে আমি বাংলাদেশের অন্যান্য অঞ্চল পরে বললো, সিলেটকে আগে বলবো যে আমি যেহেতু সিলেট নিয়ে আছি, সিলেটের একটা অঞ্চল যদি এইভাবে রোল মডেল হয় তাহলে অন্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো এইভাবে আসবে। আরেকটা জিনিস আমরা যেটা বলছি অর্থনৈতিক উন্নয়নে, যে মুজিবের ভাবনায় আমরা কি করে দেখছি, যেমন উইমেন চেম্বার তার লক্ষ্য একটা স্থির করেছেন যে 10,000 উদ্যোক্তা এই বছরের মধ্যে তৈরি করা, মুজিব বর্ষ উপলক্ষে। সেই 10,000 উদ্যোক্তা কি করে তৈরি করবেন? বিভিন্ন তথ্য প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে না, গোটা বাংলাদেশে আমরা চেষ্টা করছি সিলেট থেকে শুরু করতে। এবং 10,000 সংখ্যাটা কি গোটা বাংলাদেশে? কারণ এই উদ্যোক্তা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু এই যে সমতায়ন বা অর্থনৈতিক সমতা, দুটোর ব্যালেন্সিংয়ের জন্য কিন্তু উদ্যোক্তাদেরকে বের করে আনা। এখন ওই জায়গাটাতে আমাদের টার্গেট আছে এবং টার্গেট ফিল আপের পথে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর কি আছে, যে মায়ের স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকেই নজরদারিতে নিচ্ছি না। আমি আপনার ওয়াইফ একজন, আমরা জানি যে
উনি একজন উদ্যোক্তা এবং অনেক দিন আগের থেকে উনি কাজগুলো করছেন। দাদা, আপনি কতটুকু সময় জিজ্ঞেস করছেন যে জ্যোতি তুমি এত পরিশ্রম করে আসছো, এই মাসে তোমার হেলথ চেক আপটা হয়েছে কিনা? সেই দিক থেকে যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি তাদের হেলথ পারিবারিক সমর্থন এবং শেয়ারিং এর ব্যাপারটা অবশ্যই থাকে। আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য একটা স্বাস্থ্য খাতে যাতে মায়েরা, নারীরা তাদের নিজের তাগিদে বা আমাদের চাপে পড়েও নিজেদের স্বাস্থ্যের চেক আপটা করেন, সেই এরকম একটা কর্নার আমরা করতে চাচ্ছি। আর এটা হয়ে যাবে, কারণ বাংলাদেশে এখন এমন কোনো পেশা নেই যেখানে উচ্চ আদালতের বিচারক থেকে শুরু করে একদম ছোটোখাটো পেশা পর্যন্ত সব জায়গায় নারীরা আছেন এবং অবাধে কাজ করছেন। যখন আমি দেখি কোনো নারী উচ্চপদস্থ পুলিশের অফিসার বা নারী অস্ত্র নিয়ে ডিউটি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন আমার তো গর্বের বিষয় মনে হয়। আমার মনে হয় এই বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তো আমার মনে হয় এটা হয়ে যাবে, আমরা আশাবাদী। এটাই তো বঙ্গবন্ধু চেয়েছিলেন। আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, আজকে থেকে 10-12 বছর পেছনে আমরা যখন ব্যাঙ্গালোরে যেতাম তখন দেখতাম স্কুটি চালাচ্ছে মেয়েরা। আমাদের দেশে এখন সব জায়গায় এখন মানে কোনো বিষয় না, আর বড় গাড়ি চালাচ্ছে, সাইকেলিং করছে, যেটা মানে কিছুদিন আগে মানুষ ভাবতে পারতো না। তার মানে কি মুজিবের সেই আদর্শটা আমাদের রত্নগর্ভা, আমাদের যে রত্নের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন যে নারীর অর্থনৈতিক মুক্তি আসুক, নারী উদ্যোক্তা তৈরি হোক। আপনাদের এই উদ্যোগগুলো অত্যন্ত চমৎকার। পাশাপাশি নারীর মনোজগতের যে পরিবর্তনের প্রয়োজন, সে নিজেকে যেন আবদ্ধ করে না রাখে। অনেক ক্ষেত্রে দেখছি আমরা নারীর শত্রু কিন্তু নারীরাই। এই জায়গাটাগুলো থেকে যে নারী বেরিয়ে আসে, নারী যেন কখনো কোনো পণ্যের শুধুমাত্র মডেল হিসেবে নিজে না দেখে, না তার যে একটা ব্যক্তিত্ব, সে যে মানুষ, সে নিজেকে মানুষ ভাবতে শিখুক আগে। এবং পাশাপাশি সমাজের অন্যান্য যারা আছেন, পুরুষরা আছেন, সকলেরই নারীর প্রতি শ্রদ্ধার ভাবটি, মানুষ হিসেবে তার প্রতি, ব্যক্তি হিসেবে শ্রদ্ধার ভাবটি জাগরিত হোক। সোনার বাংলা করতে গেলে তো সোনার মানুষের প্রয়োজন, এবং সোনার মানুষ কিন্তু সেখানে নারীও নাই, পুরুষও নাই, সোনার মানুষ। তো নারী পুরুষ মিলেই তো সেই অগ্রযাত্রায় যাব। ধন্যবাদ আপনাকে। এখন সব শেষে আপনি যদি এক কথায় দর্শকদের একটা কিছু বলেন, নারী উদ্যোক্তা হিসেবে আপনারা এই বঙ্গবন্ধু মুজিব বর্ষে আপনার ভাবনাটা। এক কথায় যদি বলি, এবারের আমাদের স্লোগান ছিল যে প্রজন্মের সমতা দরকার। নারী পুরুষের সমতাই গড়ে তুলবে সোনার বাংলা, এই বিশ্বাসটুকু আমরা মনে প্রাণে ধারণ করব। নারী উদ্যোক্তারা আরও এগিয়ে যাবেন, তাহলে আমরা মনে করব যে মুজিবের ভাবনায় বাংলাদেশ সোনার বাংলাদেশ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সুধীমণ্ডলী, আমরা স্বর্ণলতা রায়ের কাছ থেকে অনেক চমৎকার কিছু আলোচনা শুনলাম। নারীদের নিয়ে ওনার ভাবনা, ওনার প্রত্যক্ষ কাজের যে অভিজ্ঞতাগুলো, সেইগুলো তুলে ধরলেন। এবং উনি অনেক সংগ্রাম করে কিন্তু এই গোটা সিলেটের নারীদের নিয়ে কাজ করছেন, নারী উদ্যোক্তা তৈরি করছেন এবং নিজে বেরিয়ে এসছেন এবং অনেককে সেই অচলায়তন ভাঙার মন্ত্র দিয়ে বের করে নিয়ে আসছেন। অর্থনৈতিক মুক্তির তো অবশ্যই প্রয়োজন উনি বলেছেন, পাশাপাশি নারীর মনোজগতের যে আলোর প্রয়োজন, তার যে নিজেকে মানুষ ভাবার ব্যক্তি হিসাবে তার যে ব্যক্তিত্ব তৈরি করা প্রয়োজন, এবং মা হিসেবে তার যে ঘরের শিশুদেরকে পরিচর্যা করা এবং শিশুর বোধের জায়গাটিকে তৈরি করা, সোনার মানুষ তৈরি করার ক্ষেত্রে পিতা এবং মাতার যে উভয়ের যে ভূমিকা, সেই জায়গায় নারীর যে দায়িত্ববোধ, সেটি তৈরি করার ক্ষেত্রে ওনারা কাজ করছেন। ওনারা বিভিন্ন মেলা উৎসব আয়োজন করছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করছেন। সব কিছু মিলিয়ে ওনারা মুজিব বর্ষে ওনাদের প্রতিজ্ঞার জায়গাটি এবং ওনাদের প্রতিশ্রুতির জায়গাটি, ওনাদের স্বপ্নের জায়গাটি ওনারা সেটাকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন এবং সেটা উনি বিশ্লেষণ করলেন। আমরা অত্যন্ত আনন্দিত আজকে ওনাকে পেয়ে। আগামীতে কোনো এক পর্বে আবার দেখা হবে মুজিব বর্ষে আমার ভাবনা এই অনুষ্ঠানে, এবং আমরা চাই বাংলাদেশ আলোর পথে হাঁটুক। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু শুধুমাত্র একজন চেষ্টা করলে হবে না, সবাই মিলে তার হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশপ্রেম, বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকে সবাই মিলে ঐক্যের সাথে ধারণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।